আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আমি হচ্ছে যে আজকে সকালবেলা নাস্তা করছিলাম রুটি সাথে আলু ভাজি। আর চিন্তা করছি দুপুরবেলা হচ্ছে যে খুদের ভাত রান্না করব। আপনারা এটা অনেকেই চেনেন হয়তোবা বা অনেকেই জানেন না যে খুদের চাল দিয়ে খুব সুস্বাদু খাবার রান্না করা যায়। আসলে এটা কোনো কোনো জায়গায় খুব বেশি পপুলার, আবার ও আচ্ছা, আমিও বিয়ের পর শুনলাম যে আমার শ্বশুরবাড়ির এলাকায় এটাকে বৌয়া ভাত বলে। তবে আমাদের এলাকায় খুদের ভাতই বলে। তবে রংপুরে মানুষ খুদের ভাত খুব বেশি খায় না। আমার মা ওর কাছে এটা শেখা আর কি। খুব শখ করে মা রান্না করতো, আর সেখান থেকেই জানা। তো এটা সাধারণত খুব ঝাল দিয়ে শুটকি ভর্তা দিয়ে রান্না করা হয়। তো আমি করি কি 1-2-3 কেজি এভাবে 2-3 কেজি এনে রেখে দিই। যখন আহ, সময় থাকে বা মনে হয় যে আজকে একটু ডিফারেন্ট খাবার আয়োজন করি, তখন আমি এই কাজটা করি, বা খেতে ইচ্ছা করতেছে তখন এনে রেখে দিই রেডি করে, জাস্ট তখন আর রান্না করি। আর আজকে হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক সকালবেলা উঠছি, আল্লাহর কাছে শুক্রিয়া। তো এখন আমি দুপুরবেলা রান্না করব। আমি দুপুরবেলা আজকে খুদের ভাতের সাথে যেহেতু ঝাল করে ভর্তা রান্না করব, এই জন্য বিভিন্ন সবজি দিয়ে আমার ছেলের জন্য একটা মুরগির মাংস কয়েকটা টুকরা দিয়ে সবজি দিয়ে রান্না করবো। এটা রান্না করার জন্য পেঁয়াজ তেলে ভেজে নিয়েছি, ওখানে 2টা এলাচ, 2টা দারচিনি আর তেজপাতা দিয়েছিলাম। আর হচ্ছে যে বাটা মশলাগুলো হলুদ, তারপরে গরম মশলা, জিরা গুঁড়া, তারপরে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এগুলো সবগুলো একটু সামান্য পানি দিয়ে মশলাটা আমি রেখে দিয়েছিলাম। তখন তেলের মধ্যে দিয়ে মশলাটাকে ভালোভাবে ভুনায় নিয়ে তারপর হচ্ছে মুরগিটা কষায় তারপরে দিছি। আর এগুলো ভর্তা আমি অ্যাজ ইউজুয়াল অনেক ব্লগে শেয়ার করছি, এই জন্য আজকে আর ডিটেলস না বলি, শুধু বলি যে আজকে কী করছিলাম। এটা ফ্যাসা মাছের শুটকি, আর এর আগে যে সবুজ দেখলেন ওটা হচ্ছে বরবটি ভর্তা। আর 3টা ভর্তাই আমি পাটায় বেটে করছি। পাটার ভর্তার স্বাদ অবশ্যই স্বাদের আলাদা হয়, মানে মজা বেশি হয়। এটা হচ্ছে ফ্যাসা মাছের শুটকি। ফ্যাসা আপনারা কি বলেন জানি না, আমাদের তো এটা ফ্যাসা বলে। তো এটাও আমি শুকনো মরিচ দিয়ে একটু বেশি করে ঝাল দিয়ে পাটায় বেটে ভর্তা করছি। আর কোনোটাতেই আজকে কাঁচা পেঁয়াজ দিইনি, কারণ আমি জানি যে এগুলো খেয়ে শেষ করা যাবে না, হয়তো আবার রাতে থেকে যাবে, বা থেকে গেলেও পরের দিন খাওয়া যাবে। আমি তো একটা চুলায় খুদের ভাত রান্না উঠায় দিছি। আমি এটা সাধারণভাবে রান্না করতে আমার ভালো লাগে, মানে শুধু লবণ দিই আর সামান্য একটু হলুদ দিই। অনেক সময় মাকে দেখতাম যে হলুদে দিত না, শুধু লবণ দিয়ে খুদের ভাতটা রান্না করতো। কিন্তু আমার শ্বশুরবাড়ির এলাকায় দেখলাম যে অন্য কোভাবে রান্না করে। আর সাদিকের জন্য কয়েকটা টুকরা দিয়ে সবজি রান্না করছি, কারণ আজকে আর কোনো কিছু করবো না, শুধু যদি মাংস ভুনা করতাম তাহলে ওর জন্য আবার ডাল রান্না করতে হতো। এই জন্য মাংসের সাথে আমি সবজি দিয়ে দিছি, যাতে ওটা দিয়ে ওর খাবার হয়ে যায়। আর শুধু মাংসের ভুনা দিয়ে রান্না করতে দিলে বা দেখা যায় বাচ্চারা তখন আর শুধু মাংস ছাড়া খেতে চায় না, বা হচ্ছে শুধু মাংসই খেতে চায়, ওখান থেকে বের করে আনার জন্য আমি এই কাজটা করছি। আর সাডেন ডিসিশন, মানে একদম হুট করে আমি আজকে শ্বশুরবাড়িতে যাব। মানে এটা, মানে আমার যাওয়ার কোনো কথাই ছিল না, আমার হাজব্যান্ড যাওয়ার কথা ছিল। মানে আমার হচ্ছে যে ভাসুরের মেয়ের বিয়ে হঠাৎ করে ঠিক হয়েছে একদম। আর আমি এরকম কোনো প্রিপারেশন ছাড়া কোথাও যেতে একদম স্বাচ্ছন্দ্য ফিল করি না। তো আজকে সকালবেলা আমি সবাইকে বলছি যে আমার হাজব্যান্ড জানে, শাশুড়ির সাথে কথা বলছি যে মা আমি কেন যাব না। তো আমার শ্বশুর যখন ফোন করে বলল যে আসার জন্য, তখন আমি ওনাকে আর না করতে পারিনি বা অ্যাভয়েড করতে পারিনি, আর এই জন্য বাধ্য হয়ে যাওয়া আর কি। কিন্তু আমার যাওয়ার ইচ্ছা ছিল না একদম প্রিপারেশন ছাড়া হঠাৎ করে। তো আজকে হচ্ছে আমি আমার পেজে একটা মানে অ্যানাউন্স করছি, এই ডিনার 37 পিসের ডিনার সেট 3000 সামথিং দাম ছিল। তো এই সপ্তাহে যারা অর্ডার করবে তাদের জন্য শুধুমাত্র 2700 টাকায় এটা আমি দিচ্ছি। তো সেইখানে গতকালকে দেওয়ার পর আমরা 2টা ডিনার সেটের মানে অর্ডার আসছে। তো আমি আজকে আপুকে কথা দিয়েছিলাম যে আজকে দিব, আর আজকে রাত্রে আমাদের গাড়ি। এইসব কোইন্সিডেন্স হয়ে গেছে, আমি কথা রাখার জন্য এগুলো আমি আবার ঠিক করতেছিলাম, আমার হাজব্যান্ড এটা দিয়ে আসবে এই ডিনার সেটটা। আর আমি আমার মানে ভাসুরের মেয়ের জন্য, ওর জন্য কি দিব বুঝতে পারতেছিলাম না, কারণ হচ্ছে যেহেতু আমি এগুলো একদমই প্রিপারেশন ছাড়া। আর আমি যাচ্ছি, আমি ওর চাষা তো দিবে, এখন আমি বারবার চিন্তা করতেছি আমি কী দিই।
প্রিপারেশন ছাড়া কোনো তো এখন তো কাউকে গিফট দিলে আমার শুধু মাটির জিনিসেই মাথায় আসে। তো ওর জন্য একটা ছোট্ট ডিনার সেট আমি সাজাইছি ওকে। এটা যদিও এটা নিয়ে ওর চাচা অবশ্য জানে না, ওকে আমি বলি নেই, কারণ হচ্ছে যে এগুলো নিয়ে যাওয়া এতটা রাস্তা খুব ডিফিকাল্ট, ও রাজি যদি না হয় এই জন্য। কারণ আমার মনে হচ্ছে আমি কিছু দেই, ও তো দিবেই সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার কিছু দিতে ভালো লাগবে, ভালো লাগার জন্য এই কাজটা করা। আর আমি শুধু অ্যারেঞ্জ করে রেখে দিছি, আমি এই ডিনার সেটটা ওকে দিব। তো ওদের বাসায় যাওয়া ঢাকা থেকে গাড়ি অত ভালো না, অনেক সময় রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যায়, খুব কষ্ট করে যেতে হয়, আবার মাঝখানে এই জন্য এগুলো নিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট। তো এটা ডিনার সেটে সাজানোর পরেও আমার তৃপ্তি লাগছিল না, তখন আবার আমি এটাকে কি বলে গলার সীতাহার টাইপের এইটা আমি ওর জন্য সিলেক্ট করছি, এইটা নিছি। এটা মানে রূপার দিয়ে স্বর্ণের প্রলেপ দেওয়া, 3,000 টাকার মতো লাগছিল এটা বানাইতে। আর তখন ভাবলাম যে এটা আমি ওকে গিফট করব, কারণ এই মুহূর্তে আজকে সকালবেলা আমার ডিসিশন হচ্ছে যাওয়া। আর বিয়ের পরেই এইটা আমি যখন নতুন বউ ছিলাম আর কি, তখন মানে শখ করে বানাইছিলাম মুক্তার পাথরগুলা দিয়ে। মুক্তার পাথর না, তো রিয়েল মুক্তা না মনে হয়, নাহলে তো এত কম টাকা নিত না, আরও বেশি টাকা নিত। এটা গলার মালার সাথে এটা নিচে সীতাহারটা পরলে ভালো লাগবে। তো আমি পছন্দ করে নিজে ডিজাইন দিয়ে মানে বানায় নিয়েছিলাম, এই জন্য 3,000 সামথিং পড়ছিল এটা বানাইতে। গোল্ড না, মানে গোল্ডের প্রলেপ দেওয়া হয়েছে, আর এটা রূপা। তো এই দুটো জিনিস ওর জন্য আমি সিলেক্ট করছি যে এটা ওকে আমি গিফট করব। আর দোয়া করবেন আজকে রাত্রে আমাদের গাড়ি, আমরা আজকে রাত্রে যাব। আর আমার মনে হয় কি আমি যখন আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এটা দিব, ও বললো যে হঠাৎ করে বিয়ে হয়ে গেছে, তুমি না হয় পরেই দিও কিছু। কারণ আমার মনে হচ্ছিল যে সেই আবেগটা ওর আর থাকবে না, কারণ আমরা যখন নতুন বউ হয়ে আসি তখন যে মানসিকতা থাকে, তখন যে আবেগটা আমাদের ভিতরে কাজ করে, কিছুদিন যাওয়ার পরে সংসারে আমরা থেতো হয়ে যাই, তাই নতুন এগুলো জিনিস বা গিফটের তখন আমাদের এই অনুভূতিতে কাজ করে না। আর মেয়েদের প্রিপারেশন ছাড়া হঠাৎ করে কোথাও থাকতে যাওয়ার জন্য এটা সো ডিফিকাল্ট, এটা অনেক ছেলেরাই বোঝে না বা অনেকেই এটা বুঝতে পারে না। কারণ যেহেতু আমার প্রিপারেশন ছিল না, আমার ফ্রিজে কিছু সবজি ছিল, এগুলো আমি যাচ্ছি আবার কবে আসি, তো এগুলো যদি থাকে তাহলে পচে যাবে, নষ্ট হয়ে যাবে। তো আমি এগুলো সবগুলো বের করছি যে কি করা যায়। আর এই জন্য বেগুন কয়েকটা চিন্তা করলাম ভর্তা করব, আর হচ্ছে যে এটা কি গাজর আর পেঁপে আছে, এগুলো সেদ্ধ করে আমি ডিপ ফ্রিজে রাখবো, পরে যখন সবজি রান্না করা বা অন্য কোনো সবজিতে এগুলো রান্না করে খাওয়া যাবে। আর শসা পেয়ারা এগুলো মানে রেডি করে রাখবো, খেয়ে ফেলবো সারাদিনে, কারণ আজকে রাত্রে গাড়ি, রাত্রে যাওয়ার আগে এগুলো খেয়ে শেষ করতে হবে। ছোটোখাটো কাজ অনেক থাকে যেগুলো মানে কোথাও বের হয়ে গেলে বা 2 দিন পরে আসেন, আপনি 3 দিন পরে আসেন, বাসায় ফিরে এসে ওটা ভালোভাবে পাওয়া বা এসেই অগোছালো কোনো কিছু দেওয়া, নষ্ট কোনো কিছু দেখা, এটা খুবই বিরক্তিকর একটা বিষয়। কারণ আসার পরেও মেয়েদের অনেক কাজ থাকে, অনেক কাপড় নোংরা হয়, সেগুলো ধুয়ে দেওয়া। তো ছোটোখাটো কাজ আমি সারাদিন আজকে পুরো দৌড়ের ওপর ছিলাম, হচ্ছে এই ময়লার ঝুড়িটা ক্লিন করা, কারণ হচ্ছে যদি ময়লা আপনি রেখে যান সেটা দুর্গন্ধ বের হবে, বা এসে যেন দেখি বাথরুমটা ক্লিন আছে, এসে যেন দেখি বিছানাটা ঠিক আছে, এইসব জিনিস মাথায় রেখে কোথাও বের হইতে হয়। তো আমি যখনই আমার হাজব্যান্ডকে বলি কোথাও যাওয়ার আগে আমার একটু প্রিপারেশন লাগে, তো ও একটু হাসে, আবার কোথাও যাওয়ার প্রিপারেশন কেউ বোঝারই চেষ্টা করে না। তো আসলে ও তো জানতোই যে আমি যাব না, সবারই প্রিপারেশন আমি যাব না, আমার শাশুড়িও জানে যে আমি যাব না, কিন্তু শ্বশুর যখন বললো, উনি অনেক বয়স্ক মানুষ, তো আমি ওনাকে অ্যাভয়েড করতে পারিনি, শুধু উনি বলছে আমি শুনলাম, পরে ভাবলাম যে না যাই। এই জন্য সারাদিন আজকে পুরো দৌড়ের ওপর এই কাজগুলো আমাকে গুছাইতে হয়েছে। এগুলো যদি আমি এভাবে সবজিগুলো রেখে যাই, এগুলো পচে দুর্গন্ধ হবে, আর এগুলো তো ফেলে দেওয়া সম্ভব না, কারণ এগুলো টাকা দিয়ে কেনা। দিতে কথা হচ্ছে যে খাবার ফেলে দেওয়ার দুঃসাহস আমার আসলে নাই, এটা কখনোই আমার হয় না। এই জন্য আজকে পুরো দিনটা আমার খুব ব্যস্ততার মধ্যে গেছে। আর আপনারাও আমি এই জন্য এই জিনিসটা শেয়ার করলাম যে ওকে এই জিনিসটা দিলাম, কাকে কি দিলাম বা এগুলো মাঝে মাঝে আমার খুব আনইজি লাগে বা লজ্জাও পাই এগুলো শেয়ার করতে। এটা বলার একটা কারণ হলো যে
সময়ের দাবি একটা বিষয় আছে না, যে কিছু কিছু জিনিস সময়ের মধ্যেই করতে হয়, যেটা ওই সময়টা পার হয়ে গেলে আমরা কখনোই সেই জিনিসটা যদি এর থেকে আজকে থেকে 2 বছর পরে যদি আমি ওকে অনেক দামি কোনো জিনিসও দিই যে তোমার বিয়ের উপহার, সেটা তোর ততটুকু ওর ভিতরে অনুভূতি কাজ করবে না। এখন যদি আমি ওকে 2 টাকার জিনিসও দিই তো ও অনেক খুশি হবে, কারণ এখন ওর ভিতরে যে আবেগটা আছে, এখন যে ওর ইমোশনটা আছে, ও আমি যে ওকে অ্যাপ্রিসিয়েট করতেছি, আমি যে ওকে গিফট দিচ্ছি, এটাতে ও অনেক খুশি হবে। আমি জানি, আমি এটা বিশ্বাস করি, কারণ আমারও স্পষ্ট মনে আছে যে আমার বিয়ের সময় সেই অনুভূতিটা বা ওই সময় ফিলিংসটা, কে আমাকে কীভাবে গিফট করছে, কে কী দিছে ওইটা। আর এখন আজকে বিয়ের 6 বছর পরে যদি কেউ বলে যে এটা তোমার বিয়ের গিফট, কখনোই এই দুইটা অনুভূতি কখনোই সেম হবে না। তাই আমাদের এটা তো সবাই জানে যে আমাদের এখন লকডাউনের এই পরিস্থিতিতে আমাদের আর্থিক অবস্থা প্লাস হচ্ছে যে এখন 3 বেলা খেয়ে থাকাটাই আমাদের জন্য চ্যালেঞ্জের বিষয় হয়ে গেছে। সেখানে কারোর জন্য দামি গিফট কেনাটা খুবই দুর্লভ একটা বিষয়, এটা সবাই জানে। এটা এক্সপ্রেস করে কাউকে কোনো কিছু অ্যাভয়েড না করা বা কাউকে কোনো কিছু গিফট থেকে বঞ্চিত করা, এটা আমার কাছে খুবই অযৌক্তিক, ইলজিক্যাল মনে হয়, যেটা কোনো যুক্তি নেই। একটু হচ্ছে যে কী বলে ওটা, আমড়া ছিল অর্ধেকটা, সেটা আবার আমি ডালে দিয়ে রান্না করে ফেলতেছি। মোট কথা যতটুকু সবজি ছিল কিভাবে রান্না করা যায় এবং প্রপারলি সেগুলো কিভাবে যেন নষ্ট না হয়, সেভাবে জিনিসগুলো কাজে লাগানোর চেষ্টা করছি আমি প্রত্যেকটা জিনিসেই। তো আমার ঢ্যাঁড়স ভাজি শেষ, আর ওদিকে ডালের মধ্যে আমড়া দিয়ে টক টক ডাল রান্না করতেছি, ওটা যেন খাওয়া শেষ হয়ে যায় ভাজি ভর্তা করে। আর আজকে কোনো কিছু রান্না করিনি, কারণ সবজিগুলো শুধুমাত্র সবজিগুলো শেষ করার জন্য। ডালটা আমার এদিকে হয়ে গেছে। এই জন্য আমি, আপনারা যারা আমাকে বিশ্বাস করেন তারা এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। আমার এই থিওরিটার সাথে অন্য কারো যায়ই না। অনেকেই বলে যে কোনো কোনো জিনিস পেন্ডিং করে রাখে বা দীর্ঘমেয়াদী চালায়, যে এটা পরে হবে, পরে করব। কিছু কিছু জিনিস পরে করলে সেটার মূল্য কখনোই সমান হয় না আগে এই কাজটা করলে। তাই সময়ের দাবি বলতে একটা বিষয় আছে, কিছু কিছু কাজ সময়ের মধ্যেই করতে হয়। আর আমার যোগ্যতা কতটুকু আছে এটা তো সবাই জানে বা বুঝতেছে, আমার আত্মীয় স্বজন সবাই বুঝতেছে। সো এখান থেকে অ্যাভয়েড করে পালানোর থেকে যোগ্যতা যতটুকু আছে সেই অনুযায়ী কাউকে অ্যাকসেপ্ট করা উচিত। তাতে সম্পর্ক এই, আর যদি তারা না বোঝে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এই জন্য আমি আপনাদেরকে বলবো কখনোই এগুলো পেন্ডিং করে রাখা উচিত না, যে আমি পরে কোনো কিছু দিব, পরে আমি বড়লোক হবো তখন আমি দামি জিনিস গিফট করব, বা এখন আমি গরিব আছি এই জন্য কিছু করতে পারতেছি না। এটা খুবই একটা ভুল ধারণা আমার কাছে। নিজেকে কখনো এরকম ছোটো ভাবা উচিত না। আমার যোগ্যতা যতটুকু, এটা আমি কেমন আছি এটা তো আমার আশেপাশে মানুষ খুব ভালোভাবে জানে। সেখান থেকে যদি আমি 2 টাকার জিনিস দিই সেটা তারা অ্যাপ্রিসিয়েট করবে, কিন্তু পালা যাওয়াটা ঠিক না। কিছু কিছু রিলেশন থাকে যেখান থেকে অ্যাভয়েড করে চলাও যায় না। এই মেসেজটা দেওয়ার জন্যই আসলে এই গিফটটা আপনাদের সাথে শেয়ার করা, না হলে আর কিছুই না। কারণ কিছু কিছু রিলেটিভ থাকে বা কিছু কিছু কাছের মানুষ থাকে যেগুলোকে কোনো কিছু যখন এই সম্পর্কগুলো রিলেটেড থাকে সেটা ইউটিউবে দেখাইতে বা ইউটিউবে বলতে আমার খুবই লজ্জা লাগে, যে আমি একটা জিনিস কাউকে দিচ্ছি সেটা আবার দেখাচ্ছি বা সেটা আবার বলতেছি। শেয়ার করার অর্থ এইটাই, মানে এই মেসেজগুলো শেয়ার করা আপনাদের সাথে। তো আমি কি করছি, গাজরগুলোকে এভাবে 90% সেদ্ধ করে পরে পানি ঝরায় নিয়ে একদম কমপ্লিটলি যখন ঠান্ডা হয়ে গেছে তখন পলিথিনে মুড়ায় ডিপ ফ্রিজে রেখে দিছি। পলিথিনে রাখার কারণ, মাংস রাখার জন্য আমার ডিপ ফ্রিজে একদমই জায়গা নেই, আর পলিতে রাখলে জায়গা অনেক সেভ হয়, এই জন্য পলিথিনে রাখা। না হলে তো হয়তো বা কৌটার মধ্যে রাখতাম যদি এনার জায়গা থাকতো। ঠিক একইভাবে পেঁপেটাকে আমি ওভাবে করে নিছি। আর যেহেতু দীর্ঘ পথ আমরা জার্নি করব, সাথে ছোট বাচ্চা যাবে, আমারও মানে দীর্ঘ পথ জার্নি করলে আমার ক্ষুধা লাগে, তাই ব্যাগে কিছু খাবার নিব ভাবতেছি। পরে একটা ছোট কেক বানাইছি যাতে ক্ষুধা লাগলে একটু পানি দিয়ে খেতে পারি। তো আমি কেকটা ঠান্ডা হওয়ার জন্য রাখছি। একটু পরে যখন কাটতে তখন দেখি সাদিক এসে আমাকে বলতেছে যে সিমটা খাইছে, বলতেছে মামুনি আমি কেক খাইছি, মানে উঠাইতে পারেনি, তখন আঙ্গুল দিয়ে সিমটা খাইছে কেকটা। এই হচ্ছে, আমি ওকে, ও যাতে না ধরে না দেখে এই জন্য আমি লুকায় রাখছি। সেখানে সে দেখছে, সেখান থেকে বের করে সিমটা খাইছে। বাচ্চাদের এগুলো তো মানে খুবই কমন একটা বিষয়। তো এই হচ্ছে আমার আজকের বিশাল ব্যস্ততম একটা দিন। খুব ছোট ছোট কাজে সব কিছু শেয়ারও করা যায় না, দেখানো যায় না। ছোট ছোট অনেক কাজ থাকে যেগুলো পুরো দৌড়ের উপর আমাকে কমপ্লিট করতে হয়েছে, এবং সেগুলো কমপ্লিট করে আজকে আমার যাওয়ার
প্রস্তুতি নিতে হয়েছে। তো সবাই দোয়া করবেন যেন ভালোভাবে পৌঁছাতে পারি। অনেক দূরের পথ যাচ্ছি এবং ভালোভাবে এসে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি, কারণ ওখানে গিয়ে আমি নেটওয়ার্কের অবস্থা খুবই জঘন্য, ভিডিও খুব বেশি আমি মানে দিতে পারবো না আপলোড করা। আর যেহেতু একটু ব্যস্তও থাকবো, মানুষজন থাকবে, তাই ভিডিও করা ওগুলো আবার আপলোড করা এটা আমার জন্য ডিফিকাল্ট হবে। তো কোথাও যদি যাই বা বাইরে কোথাও যাই তো হয়তো ছোটো ছোটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো দেখা হবে ইনশাল্লাহ, কথা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। আমি এটা হচ্ছে যে ব্যাগের মধ্যেই নিব কেকের বাটিটা। আর আমি বিয়ের দিন যে ড্রেসটা পরবো সেটা আপনাদের সাথে শেয়ার করি। ড্রেসটা কী পরবো সেটা শেয়ার করার জন্য না, এখানে আরেকটা কথা বলার জন্য। সেটা হচ্ছে যে অনলাইনে এই খিমার আর পালাজোটা আমি অর্ডার করছিলাম। এটা দুইটা মিলে আমার কাছে 1700 টাকা নিয়েছিল। এটা পরতে খুবই আরাম, আর হচ্ছে যে পরলে মনে হয় যে এত কাপড়টা সফট, খুবই ভালো লিলেনের কাপড়। তারপরে আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে আপনারা যারা রেগুলার বোরখা পরেন বা মানে পর্দা করেন, তারা কখনো অ্যাটলিস্ট যারা মা হয়েছে না, যাদের সময় আছে যথেষ্ট, তারা নিতে পারেন। এই লিলেনের কাপড়ের বোরখা বা পালাজো না নেওয়াই উচিত, কারণ আমি যত মানে শুধু পরে একটু ইউজ করলে ওটা এত বেশি কোঁকড়া হয় আমি বোঝাতে পারবো না। এটা ইস্ত্রি করা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আর আমি যতটুকু জানি যে মা হয়ে যাবার পর সেই ধৈর্য বা সেই সময় আমাদের থাকে না যে একটা ড্রেস ভালোভাবে ধুয়ে ইস্ত্রি করে সেই সাজুগুজুর সেই টাইমটা আমাদের অনেক শর্ট হয়ে যায়। ওই সময়ের জন্য এখানে এই জামা কাপড় ম্যানেজ করার জন্য এত সময় আমাদের এখানে ইনভেস্ট করলে অন্যদিকের সময় অনেক মাইনাস হয়ে যায়। আর খিমারটা এমনভাবে বানানো যেটা ইস্ত্রি করাটাও অনেক কঠিন ব্যাপার। তো আমার এখানে মনে হচ্ছে যে পুরো টাকাটাই পানিতে ফেলে দেওয়া, যত আরামদায়ক হোক না কেন একবার পরলেই এটা দ্বিতীয়বার আবার ইস্ত্রি করতে হয়। তারপরে এটা ইস্ত্রি না করা পর্যন্ত এটা কখনোই আর পরা যায় না, মানে এত বেশি কোঁকড়া হয়। বাট এটা পরলে দেখতে সুন্দর লাগে এবং আরামও লাগে। আর এই খিমারটা আমি বিয়ের দিনের জন্য সিলেক্ট করার একটাই কারণ যে পিন আপ করার কোনো ঝামেলা নাই, অনেক মানুষের মধ্যে খুব কমফোর্টলি পড়তে পারবো, যেহেতু আমাকে আবার বাচ্চা কোলে নিতে হবে, বাচ্চাকে দেখভাল করতে হবে। আর পিন আপ করলে হয় কি, মানে হিজাব পরলে দেখা যায় যে সাদিক আমার সেফটি পিন ধরে বা যেগুলো পরি সেগুলো ধরে টান দেয়, বা দীর্ঘক্ষণ পরে থাকলে ওটা আবার লুজ হয়ে যায় চুলের সাথে মাথার সাথে, একটা বিরক্তিকর। আমি ইজিলি আবার ঠিকও করতে পারি না। আর এই জন্য হিজাব খিমারটা পরা, যেটা মানে লুজ হওয়ার বা খোলার কোনো ঝামেলা নেই। তাই বিয়ে অনুষ্ঠানের দিন আমি এই খিমারটা পরবো। আর এটা শেয়ার করার ওই যে বললাম একটাই কারণ, আপনারা লিলেনের জিনিস নিয়েন না যেটা খুব সহজে ইস্ত্রি হয়ে যায়। মানে কাপড়টা এমন নেওয়া উচিত যে ইস্ত্রি করার যেন প্রয়োজন হয় না, কারণ আমাদের সময়টা এখন অনেক কাজে ভাগ হয়ে গেছে। মানে মা হয়ে সংসারে যারা হয়েছে তাদের সময়টা বিভিন্ন কাজে মানে ডিভাইডেড হওয়ার কারণে আমাদের অনেক কাজ মাইনাস। আর বিয়ের পরপর তো এগুলোতে অনেক সময় দিতে পারতাম, মেসিং করে অনেক কিছু পরা ইস্ত্রি করা, কারণ তখন সময়ের হচ্ছে যে বাচ্চার কাজ থাকতো না, সময়টা অনেক সেভ হতো। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক শুভকামনা। জীবনের প্রতিটা ক্ষেত্রে পজিটিভ থাকার চেষ্টা করবেন। আসলে মাঝে মাঝে জীবনে বেঁচে থাকতে হলে কিছু না কিছু অন্যের খুশির জন্য বা সিচুয়েশন ম্যানেজ করার জন্য অথবা একটা পরিবারে ভালো থাকার জন্য নিজের অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু করতে হয়। আর এটাকে নেগেটিভ দেখার কোনো কারণ নেই। আর আমার যে সব কিছু ভালো লাগবে, আমার ভালো লাগার জন্য পরিবারের সবাই যে সব কিছু করবে, এটাও ভাবা একটা বোকামি ছাড়া কিছুই না। তো কোনো কিছুই এত সিরিয়াসলি নেওয়ার দরকার নেই, যেহেতু আমি একটা পরিবারে থাকি। আর এই পরিবারকে তাদেরও ভালো লাগা তাদেরও খারাপ লাগা আছে, সেগুলোকে সব অযৌক্তিক বা অন্যায় কোনো কিছুকে তো আমি সাপোর্ট করতেছি না। ওদেরও এসব দিকে চিনতে, এভাবেই একটা পরিবার গঠন আর এভাবেই পরিবারের সাথে ভালো থাকা যায়। আসলে আমি ডেলিভারির জন্য আমার হাজব্যান্ড আর একটা ডেলিভারি দিতে গেছে, ও কাজ থেকে এসেই ডেলিভারিটা দিবে, এই জন্য আমাকে বলছিল তুমি খালি মানে রেডি করে রাখো। এই জন্য আমি রেডি করে রাখছি, সে এসে এটা নিয়ে যাবে। আমি আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে চলে যাই। আল্লাহ হাফেজ।